এটাকে ওখানে রেখে দাও। হ্যাঁ, এই নাও 657 টাকা 60 পয়সা। আর হ্যাঁ, এই রসিদ দাও, নাও, যাদের যাদের দিতে হবে এখানে সই করে দাও। ঠিক আছে। উনি আমার ভাই হয়। উনি কোথায়? উনি শহরের বাইরে গেছে। ক্ষমা করবেন, এই মানি অর্ডার আমি শুধু ওনাকেই দিতে পারবো। হ্যাঁ, আমি বলছি তো ও আমারই ছেলে। আপনার যা কিছু জানার ইচ্ছা আমি বলে দিচ্ছি। ক্ষমা করবেন কাকাবাবু, আমি শুধু শশাঙ্ককেই টাকাটা দিতে পারি, কারণ মানি অর্ডারটা তো শুধু ওর নামেই এসেছে। এটা আবার কি নাটক? ও তো 1 মাস পরে আসবে না। নাটক নয় কাকাবাবু, এটাই সরকারি নিয়ম। এই দীনানাথের কপালটা খুব ভালো, বুঝলে? জীবনে ওকে কখনো কোনো কষ্টই করতে হয়নি। আর ওর ভাগ্য জানো কি আরামে ও চাকরিটা পেয়ে গেল। সোজা পোস্টম্যান হয়ে গেছে, একটুও কষ্ট করতে হয়নি, সোজা নিচ থেকে ওপরে গেছে। দীননাথ, আমি কাজে ব্যস্ত, টাকাটা ওখানে রাখো, আমি পরে গুনে নেব। এই এখানে ওই বাকি 4টে রসিদ আছে আর 357 টাকা 60 পয়সা আছে। সবার মধ্যে শুধু একজনকেই পেয়েছি যার 300 টাকার মানি অর্ডার এসেছিল। আপনি একবার গুনে নিন। দুবার শুনেছি আমি তোমার কথাগুলো। আমাকে এখন কাজ করতে দেবে নাকি? তুমি টাকা রেখে দিয়েছো, যাও। সালটা 1984। সেই জামানায় 357 টাকা 60 পয়সার অনেক মূল্য ছিল, বরং শুধু 57 টাকা 60 পয়সারও অনেক গুরুত্ব ছিল। একজন সাধারণ পোস্টম্যান দীননাথ শর্মার জন্য সেই 57 টাকা 60 পয়সা তার জীবনের 29 বছরের জন্য ন্যায়ের লড়াই হয়ে দাঁড়ালো। বাবা, পোস্টম্যান দীননাথ শর্মা, আগে তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। কি হয়েছে সাহেব? আমাদের কাছে তোমার নামে ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট? এমন কি করেছি আমি? টাকা চুরি করেছো। কোথা থেকে টাকা চুরি করেছি? পোস্ট অফিস থেকে। চলো আমার সঙ্গে। সাহেব সাহেব কিছু একটা ভুল হচ্ছে সাহেব, আমি কোনো টাকা চুরি করিনি। তুমি নিজে থেকে যাচ্ছ না উঠিয়ে জিপে তুলে নিয়ে যাবো? সাহেব সাহেব আপনাদের কিছু একটা ভুল হচ্ছে। হ্যাঁ সাহেব, কিছু একটা ভুল হচ্ছে। মুখটা বন্ধ করো, পাটা চালাও, চলো। সাহেব 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 কোথায় নিয়ে শুনুন তো যাচ্ছেন? সাহেব, আমি কিছু করিনি সাহেব। চুপচাপ বসো। সাহেব হরি
পূজার খেয়াল রাখিস। আমি তোর কাকাকে নিয়ে পুলিশ স্টেশন থেকে ঘুরে আসছি। হ্যাঁ, আসছি। সাহেব, কিছু একটা ভুল হচ্ছে সাহেব। আমি কোনো চুরি করিনি সাহেব। সাহেব। তুমি 657 টাকা 60 পয়সার থেকে মাত্র 300 টাকা দিয়ে এসছো। হ্যাঁ সাহেব, আর বাকি বেঁচে যাওয়া 357 টাকা 60 পয়সা আমি রাজেন্দ্র বাবুকে দিয়ে দিয়েছিলাম। এখানে ওই বাকি 4টে রসিদ আছে আর 357 টাকা 60 পয়সা আছে। না, 357 টাকা 60 পয়সা পুরো দাওনি, ওতে 57 টাকা 60 পয়সা কম ছিল। এসব কি বলছেন সাহেব? আমি সমস্ত টাকা রাজেন্দ্র বাবুকে ফেরত দিয়ে দিয়েছিলাম। পোস্টমাস্টার রাজেন্দ্র বাবুই তোমার বিরুদ্ধে কমপ্লেন করেছেন যে তুমি 57 টাকা 60 পয়সা চুরি করেছো। কিন্তু সাহেব, আমি তো সব টাকা ফেরত দিয়ে দিয়েছিলাম। আর তাহলে উনি 2 মাস পরে কেন অভিযোগ করছেন? যদি হিসাবপত্রে টাকার গন্ডগোলই ছিল তাহলে উনি আজ পর্যন্ত আমার থেকে হিসাব চাননি কেন? দেখো, ওসব আমরা কিছু জানি না। তোমার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে আর তাই আমরা তোমাকে অ্যারেস্ট করছি। আমার কথা শুনুন সাহেব। সাহেব, আমি কোনো চুরি করিনি সাহেব। আমি কোনো চুরি করিনি সাহেব। আপনি আমার কথা বিশ্বাস করুন সাহেব। সাহেব, দেখো, কিচ্ছু করা যাবে না। কমপ্লেন করা হয়েছে আর সেটার আমরা তদন্ত করছি। কিন্তু বাবু, আমার স্বামী খুব সৎ মানুষ, ও চুরি করতে পারে না। আমিও একজন সৎ পুলিশ অফিসার, আমিও আইন মোতাবিক চলবো। আর যদি চাও তো তুমি কাল ম্যাজিস্ট্রেটের সামনে জামিনের আর্জি জানাতে পারো। লেখো, অভিযোগকারী পোস্টমাস্টার, বুলের চক পোস্ট অফিস, শ্রী রাজেন্দ্র সোমেশ্বর। অপরাধ সরকারি কোষ থেকে 57 টাকা 60 পয়সা চুরি। আইপিসি 409 ধারা, সরকারি কর্মচারীর দ্বারা আমানত তছরূপ। ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। পোস্টম্যান দীননাথ শর্মা পরের দিন জামিন পেয়ে যান, কিন্তু চার্জশিট তো দাখিল হতেই হতো, কারণ এফআইআর দায়ের করা হয়েছিল। ওনার বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। আমাকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে। সবাই আমাকে হিংসা করে। সবার মনে হয় এই চাকরিটা যেন আমি এমনি এমনি পেয়ে গেছি, কোনো পরিশ্রম না করেই। আরে আমি মানছি যে বাবা চাকরি করতে করতে মারা গেছিলেন বলেই আমি চাকরিটা পেয়ে গেছি, কিন্তু আমিও তো এই কাজটা সেরকমই সৎভাবেই করছি, তাই না? ওনাদের কিন্তু আমার সাথে এরকম করাটা উচিত হয়নি। সাতান্ন টাকা 60 পয়সা কম ছিল। গত 2 মাসে আপনি আমার কাছে কিছু জিজ্ঞাসাই করলেন না, আর আজ আপনি হঠাৎ অভিযোগ দায়ের করলেন যে আমি টাকা চুরি করেছি। মানি অর্ডার দিতে কে গেছিল? আমিই গেছিলাম, কিন্তু ফিরে আসার পরে বাকি পুরো টাকাটাই তো আমি আপনাকে ফেরত দিয়ে গিয়েছিলাম। আর আমি আপনাকে বলেছিলাম যে গুনে নিন, কিন্তু আপনি আপনার নিজের কাজে ব্যস্ত ছিলেন। তো যদিও আমি সেই সময় টাকা না গুনেই থাকি, তার মানে এই নয় যে বাকি সব টাকা তুমি এখানে রেখে দিয়েছিলে। আগে হ্যাঁ, আমি বাকি টাকাটা এখানেই রেখে গিয়েছিলাম, আর যদি নাই রাখতাম তাহলে আপনাকে গোনার জন্য কেন বলতাম? সারা জীবনে আমি একটা কানাকড়িও চুরি করিনি সাহেব, আর আপনি আমাকে চোর বানিয়ে দিলেন। দীননাথ, আমি তোমার সাথে তর্ক করতে চাই না। তুমি অনেক বেশি তর্ক করছো। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, যতক্ষণ না তোমার এই পুলিশ কেসটা শেষ হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত তুমি চাকরিতে যোগ দিতে পারবে না, বুঝেছো? সাহেব, এই চাকরিটা করেই আমার সংসার চলে সাহেব। এই চাকরিটা চলে গেলে আমার সংসারটা ভেসে যাবে। ক্ষমা করো, আমি কিচ্ছু করতে পারবো না। এটাই সরকারি নিয়ম। তুমি টাকা চুরি করেছো, যতক্ষণ না তুমি বেকসুর খালাস হচ্ছ ততদিন তুমি চাকরিটা করতে পারবে না। তোমাকে বসিয়ে দেওয়া হচ্ছে। কি বলতে চাইছো? কেস শেষ করে দেবো মানে? আমাকে বসিয়ে দেওয়া হয়েছে সাহেব, চাকরি চলে গেছে আমার। এর থেকেই তো আমার পুরো সংসারটা চলতো সাহেব। পোস্টমাস্টার বাবু তো সোজা গিয়ে ডায়েরি করে দিলেন। উনি কম করে একবারের জন্য আমার কাছে হিসেবটা তো চাইতে পারতেন। দেখো দীননাথ, এফআইআর দায়ের করা হয়েছে, এখন তদন্ত না করে কিচ্ছু করা যাবে না। তোমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। তো আপনি তদন্ত করুন না সাহেব। আমি চুরি করিনি, আর আমার কোনো ভয়ও নেই।
শুধু যদি একটু তাড়াতাড়ি করতেন তো। দেখো দীননাথ, তুমি আমাকে শিখিও না আমরা কি করব না করব। আমরা যেটা করব তুমি সেটা নিজেও জানতে পারবে। এবার কি করবে? যতদিন না তুমি তোমার চাকরিটা ফেরত পাচ্ছ, আমি বাইরে কোনো কাজ করি, তুমি কি করবে? কারোর বাড়িতে ঝাড়পোছ করার কাজ করব। কি বলছোটা কি? কি বলে যাচ্ছ? না না, আমার কাজ খুব তাড়াতাড়ি ফেরত পেয়ে যাব। ওনারা আমাকে এভাবে মিথ্যা অভিযোগ দিয়ে বেশি দিন বসিয়ে রাখতে পারবেন না। দীননাথ, আমাদের তদন্ত করা হয়ে গেছে আর আমরা আদালতেও চার্জশিট দায়ের করে দিয়েছি। শুধু এবার মামলা শুনানি শুরু হবে। তদন্ত করে আপনারা কি পেলেন? এটাই যে তুমি টাকা চুরি করেছো। আমি কোনো চুরি করিনি। দাদা, আপনার পোস্ট অফিসের সহকর্মীরাও তাই বলছে। আমরা সবার বয়ান নিয়েছি। কারা তারা? পরশুরাম সিংহ আর চন্দ্রভান নারায়ণ। তার মানে হলো আমাকে আদালতে যেতে হবে? কবে? যখনই কেসের শুনানি হবে। কবে হবে শুনানি? সেটা আমি কি করে জানবো? যখনই হবে তোমাকে জানিয়ে দেওয়া হবে। কি বললো ওরা? কেসের শুনানি কবে হবে? বলছে তো তাড়াতাড়ি হয়ে যাবে। আরে নগেন্দ্রবাবু, নমস্কার। আসুন না। দেখো ভাই দীননাথ, 4 মাস হয়ে গেছে এখনো তোমার ভাড়া পাইনি। খুব খারাপ সময় যাচ্ছে নগেন্দ্রবাবু, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর কবে পাবো ভাই? আমি তো আর ধর্মশালা খুলে বসিনি। আপনি শুধু আর একটু সময় দিয়ে দিন, আদালতে শুনানি হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। দেখো ভাই, দয়া করে 2 দিনের মধ্যে আমার ঘরটা খালি করে দাও। আমি নতুন ভাড়াটে পেয়ে গেছি, আমায় ক্ষমা করো ভাই। আরে নগেন্দ্রবাবু, একটু দয়া করুন, এরকম করবেন না। দেখুন, আমার জন্য আর নতুন করে সমস্যা তৈরি করবেন না। নতুন ভাড়াটে 2 দিনের মধ্যেই চলে আসবে, আর আপনি 2 দিনের মধ্যে ঘরটা খালি করে দিয়ে চলে যান। বুঝতে পারলেন? এবার আমি কি করে বলবো যে কোর্ট কবে কেসের শুনানি করবে? জুলাইতে চাকরি গেছিল সাহেব, এবার তো নভেম্বরও এসে গেল। অবস্থা খুব খারাপ সাহেব। তোমার মাথায় সোজা কথা কি ঢোকে না? আমাদের যা করার আমরা করেছি, এবার এটা আদালত ঠিক করবে যে কবে কেসের শুনানি হবে আর কবে হবে না। এখন আমাদের হাতে আর কিছু নেই। চলো নগেন্দ্রবাবুকে চাবিটা দিয়ে আসি, তারপর যাওয়া যাবে। চল বাবা। নিজেদের গ্রামেই কোনো কাজ খুঁজে নেব না হয়। নিজের বাড়িও তো আছে গ্রামে, কম করে ভাড়া তো আর দিতে হবে না। জমিও তো আছে। হ্যাঁ, যদি কিছু না হয় তাহলে জমিরও একটা ব্যবস্থা করা যাবে। চলো দেখা যাক।
আদালতের চিঠি, কেসের তারিখ দিয়েছে। দীননাথ, তোমার ওপর 57 টাকা 60 পয়সা চুরির অভিযোগ আছে। তুমি কি স্বীকার করো? না সাহেব, আমি কোনো চুরি করিনি সাহেব, আমি নির্দোষ। ঠিক আছে, তোমার কোনো উকিল আছে? না সাহেব। তাহলে উকিল নাও। যদি তুমি উকিল না রাখতে পারো তাহলে আদালত তোমাকে একটা উকিল করিয়ে দেবে, আর কেসের শুনানি তারপরেই হবে। পরের কেস। শুনুন শুনুন দীননাথ বাবু, শুনুন, আপনার উকিলের দরকার না? আমিও উকিল, আপনার কেসটা সামলে নেব। কিন্তু আমি তো কোনো চুরি করিনি উকিল বাবু। হ্যাঁ হ্যাঁ, আমি এটা প্রমাণ করে দেবো দাদা। ভেবে দেখুন, আপনি যদি কোর্ট থেকে উকিল নেন তাহলে সে সরকারি উকিল হবে, আর আপনার বিরুদ্ধে যে কেসটা চলছে সেটা সরকারি কোর্স থেকে টাকা চুরি করার, সে আপনাকে জেতাবে না। তো এই জন্যই তো বলছি আমি সামলে নেবো আপনার কেস। আমি শুধু আমার চাকরিটা ফেরত চাই। হ্যাঁ হ্যাঁ, চাকরি ফেরত পেয়ে যাবেন। এই কেসটা আপনি পাক্কা জিতবেন দীননাথ বাবু। আর আমার ফিজও তো খুব বেশি নয়। আপনার কত ফিজ? ব্যাস ওই মানে। আর তারপর শুরু হয় দীননাথ শর্মার আমাদের আইনি ব্যবস্থার সঙ্গে লড়াই। 57 টাকা 60 পয়সা চুরির এই কেসটা শুরু হয়েছিল 1985 সালে। স্যার, দুইজন সাক্ষী, পরশুরাম সিং আর চন্দ্রভান নারায়ণ, সরকারি কর্মচারী, আর কর্মব্যস্ততার জন্য তারা আজ উপস্থিত হতে পারেননি। অভিযোগকারী? স্যার, উনিও ওই পোস্ট অফিসের পোস্টমাস্টার, আসতে পারেননি। আমি পরের তারিখ দিচ্ছি, সেদিন ওনাকে হাজির থাকতে হবে। আগে স্যার। এই তো পুরো তোমার মতো দেখতে হয়েছে মাধবী। এর নাম আরতি রাখি? হ্যাঁ, খুব ভালো। হরি, পূজা আর আরতি। এখন কি করা যাবে দীননাথ? প্রতিবারই তো কোনো সাক্ষী আসে না আদালতে, আর পরের তারিখ দিয়ে দেয়। কিন্তু আমার চাকরিটা কতদিনের মধ্যে ফেরত পাবো উকিল আরে বাবু? তুমি এই কেসটা নিশ্চয়ই জিতবে দীননাথ। আরে কেউ তোমাকে এই কেসটা হারাতেই পারবে না। ব্যাস বিশ্বাস রাখো। বাবা, আমি কি সরকারি স্কুলে ভর্তি হয়ে যাব? স্কুলের ফিস কোত্থেকে আসবে বাবা? খুব বেশি লাগবে না। আর আমার ওই চায়ের দোকানের মালিক না আমাকে বলেছে প্রতি মাসে 90 টাকা দেবে, তার মধ্যেই সব হয়ে যাবে বাবা। ঠিক আছে বাবা, চলে যা স্কুলে। আর পারলে পূজাকেও তোর সঙ্গে নিয়ে যাস। হ্যাঁ, কেস কতদিন চলবে? জানি না মাধবী। না তো কোনোদিন রাজেন্দ্রবাবু কোর্টে আসেন, না পরশুরাম, না চন্দ্রভান আসে কোনোদিন কোর্টে শুনানিতে। আচ্ছা, গোপাল নামটা কেমন হবে গো? খুব ভালো। এবার তুমি বলো আমি কি করব? চিৎকার করব? জয় সাহেবের সঙ্গে মারপিট করব? আর কতদিন চলবে উকিল বাবু? হ্যাঁ, দীননাথ, তোমার অফিস কর্মীরাই তোমার বিরুদ্ধে। আরে কেউ আদালতে আসেই না সাক্ষী দিতে, আর এতে আমি কি করতে পারি? হ্যাঁ, হয়েছে পুরোটাই। উকিল বাবু, 2 বছর হয়ে গেছে আর মামলা যেখানে সেখানেই পড়ে আছে। সংসার চালানো দায় হয়ে উঠেছে। তোমার ছেলে কেমন আছে? ঠিকই আছে, কিন্তু আমি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি উকিল বাবু। সব ঠিক হয়ে যাবে দীননাথ, বিশ্বাস রাখো। কি শত্রুতা বলছো? কি বলতে চাও কি তুমি? আমি তো শুধুমাত্র আপনাদের কাছে এটাই জানতে চাইছি যে আপনারা কোন জন্মের শত্রুতার প্রতিশোধ নিচ্ছেন আমার থেকে। বাহ, চোরের মায়ের বড় গলা। টাকা তুমি চুরি করলে আর আমাকে বলছো শত্রুতা করছি? কি চাও কি তুমি?
আমরা সবাই নিজেদের কাজকর্ম ছেড়ে দিয়ে তোমাকে সেবা করতে আদালতে ঘুরঘুর করব? দেখুন, আমি খুব সমস্যার মধ্যে আছি। 2 বছর হয়ে গেছে আমার চাকরিটা চলে গেছে, আদালতে কেস তো চলেই যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত আপনারা তো কেউ আদালতে যাওয়ার কোনো নামই করছেন না। দীননাথ, তোমার এই সব কথা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলো, আমার কাছে এসে সব কিচ্ছু হবে না। শোনো, আমার মাথা খেতে আর দ্বিতীয়বার এখানে এসো না, বুঝেছো? যাও এখান থেকে। দীননাথ, তোমার ছেলে গোপালের জন্য আমি যতটা করবার করেছি, কিন্তু এটাও মনে রেখো এটা সরকারি হাসপাতাল। তাহলে কি গোপালের শরীর এখনো ঠিক হয়নি ডাক্তারবাবু? 1 সপ্তাহ আগে তোমাকে কিছু বাইরে থেকে ওষুধ আনতে বলেছিলাম, কিন্তু তুমি বুঝছো না যে ওটা কত দরকারি ওষুধ। বাবা, আমার কাছে 1 টাকাই আছে। এই চায়ের দোকানের মালিকের থেকে আর কত টাকা চেনে না বাবা? উনি না বলেছেন। সব ওষুধগুলো মিলিয়ে আপনার প্রায় 750 টাকা মতো পড়বে। এত? হ্যাঁ, অনেকগুলো ওষুধ আর সবকটাই দামি। কিন্তু আমার কাছে তো মাত্র এখন 374 টাকাই আছে। এই টাকায় তো সবকটা ওষুধ আপনি পাবেন না। সাল 57 টাকা 60 পয়সা চুরির মামলা দায়ের হয়েছে 7 বছর হয়ে গেছে, আর এই কেসটা আদালতের দ্বারস্থ হয়েছে তাও 6 বছর কেটে গেছে। দীননাথ আর মাধবী তাদের আরো একটা বাচ্চাকে হারিয়ে ফেলেছিল। নিজেদের পরিবারের জমির 1/3 বিক্রি করা সত্ত্বেও তারা তাদের ছোট্ট মেয়ে গুড্ডিকে রোগের কবল থেকে বাঁচাতে পারেনি। কিন্তু কেস তখনও চলছে আর চলেই যাচ্ছে। হরি, সব নিয়ে নিয়েছিস? হ্যাঁ দাদা, নিয়ে চল নিয়েছি। আজকে তোকে গিয়ে বিয়ে বাড়িতে ক্যামেরা চালানো শিখিয়ে দেবো। আরে তুই 2 দিনেই মাস্টার হয়ে যাবি। চল আয়, বস। বসেছিস? হ্যাঁ দাদা। চ। আরতি, কি মা? কাজ হয়ে গেছে মা? হ্যাঁ মা।
গিয়ে একটু পূজা দিদিকে সাহায্য করো, তাহলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। অনেক কষ্টে শুনানির তারিখ পাওয়া গেছে। কোনো লাভ হবে কি? পুরো জোর দেব, আমার যথাসাধ্য চেষ্টা করব। বিশ্বাস রাখো দীননাথ। সরকার বনাম দীননাথ শর্মা, অপরাধ সংখ্যা 212 সাল 1984, কেস নম্বর 66 সাল 2011, হাজির হোক। 57 টাকা 60 পয়সা চুরির মামলা। হ্যাঁ জজ সাহেব, আমার মক্কেলের উপরে এই যে 57 টাকা 60 পয়সা চুরির অভিযোগ আনা হয়েছে, এটা ভিত্তিহীন। 57 টাকা 60 পয়সা চুরি 1984? হ্যাঁ স্যার, 1984 থেকে এই কেসের শুনানি চলছে। প্রসিকিউশনের উকিল কে? স্যার, এই কেসটা সবেমাত্র আমার কাছে এসেছে আর আমি চার্জশিট দেখছি। স্যার, প্রসিকিউশন আজ অব্দি একটাও সাক্ষীকে এই আদালতে পেশ করতে পারেননি, আর এই জন্যে এই কেসটা এতদিন ধরে চলে আসছে। কিন্তু কেন এমন হলো? এটা আর কিছু না স্যার, এই মামলাটাকে ঝুলিয়ে রাখা ষড়যন্ত্র। আর এই জন্য আমার মক্কেল দীননাথ শর্মা গত 17 বছর ধরে তার চাকরি থেকে বঞ্চিত। স্যার, এই কেসটাকে আমার পড়ার জন্য আর বোঝার জন্য আরেকটু সময় চাই। আমি আদালতের কাছে আরেকটা তারিখের আর্জি করছি। এই যে ওইখান থেকে শুরু করে ওই পর্যন্ত, আর এদিকে ওই পর্যন্ত, এই সব জমি আমারই। পুরো 100 বিঘা আছে। তা আজকের দিনের দাম প্রায় 5 লাখ টাকা হবে। দীননাথ বাবু, আপনি একটু বেশি বলছেন। বেশি হলে 3 লাখ টাকার মতো হবে। 3 লাখ? আয় বাবা, আমি তোরই অপেক্ষা করছিলাম। বস। কি হয়েছে বাবা? ওই আমাদের যে বাকি জমিটা ছিল তার জন্য 3.5 লাখ টাকা পাচ্ছি, বুঝলি? তোর কি মনে হয় পূজার বিয়ের জন্য যথেষ্ট, তাই না? তুমি যে ভালো বুঝবে। এমনিতে ছেলেটা খুব ভালো বাবা, আমাদের এই বিয়েটা দিয়েই দেওয়া উচিত। এবার আমাদের এটা করেই দেওয়া উচিত। চাকরিটা থাকলে প্রভিডেন্ট ফান্ড থেকেই লোন নিয়ে নিতে পারতাম। তখন আর আমাদের এই জমিটাও বেচতে হতো না, না বাড়ি বন্ধক রাখতে হতো। সব কিছু ঠিক হয়ে যেত। কোনো ব্যাপার নয় বাবা, আমি ঠিক কোনো রকমে সব সামলে নেব। কেসটা যে কবে শেষ হবে সেটাই বুঝতে পারি না। কে জানে আর কতদিন চলবে। আর তাছাড়া পূজার বিয়েটা হয়ে গেলে তোরও তো বিয়ে দিতে হবে নাকি? কতদিন আর তুই নিজের ঘাড়ের ওপর আমাদের বাড়ির বোঝা টেনে বেড়াবি বলতো? তো কি হয়েছে বাবা, দেখো আগে পূজা নিজের শ্বশুর বাড়ি যাক, আর তারপর আরতিও তো আছে। তুমি এখন থেকেই আমার চিন্তা করো না, আমি সব সামলে নেব, ঠিক আছে? কিছু জিনিস এনেছি, আমি মাকে দিয়ে আসছি। মা, মা! এক্সকিউজ মি, আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন? আমি রাজেন্দ্র বাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। রাজেন্দ্র বাবু? আগে কিন্তু উনি তো রিটায়ার করে গেছেন।
আমি দীননাথ শর্মা। ও, আমি আপনার কথা শুনেছি, ওই চুরির কেসটা তো। না না, আমি কোনো চুরি করিনি। আমি তো শুধু রাজেন্দ্রবাবুকে এটাই জিজ্ঞাসা করতে এসেছিলাম যে উনি আদালতে কেন হাজির হচ্ছেন না। 3 বছর পর সরকারি নিয়ম অনুযায়ী আমিও তো রিটায়ার হয়ে যাব। আমি বিনা মাইনেতে বসে আছি প্রায় 23টা বছর হয়ে গেল, কিন্তু এই কেসটা যেন আর কোনোভাবে শেষই হতে চাইছে না। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি এখানে বসুন, আমি পোস্টমাস্টারের সঙ্গে কথা বলে দেখছি আপনার ব্যাপারে কি করা যায়। বসুন। ডাক্তারবাবু, কেমন আছে আমার ছেলে? এখন ভালো আছে, কিন্তু এটা সাধারণ বুকের ব্যথা ছিল না, ওর একটা ছোটখাটো স্ট্রোক হয়েছিল। ছোটখাটো স্ট্রোক? হ্যাঁ, মনে হয় খুব স্ট্রেস নেয় ও। তোর এখন বিশ্রামের দরকার। ডাক্তারবাবু বলছিলেন তুই নাকি খুব চিন্তা করিস। কিচ্ছু হয়নি বাবা, কাজ একটু বেশি ছিল তো, সেই জন্য। তোমরা চিন্তা করো না। কেন চিন্তা করবো না বাবা, বলতো? আরে তুই তো হলি আমাদের শেষ সম্বল। বাবা, আমার কিচ্ছু হবে না। হ্যাঁ, আচ্ছা এটা বলো, তুমি তারিখে কোর্টে গেছিলে তো? কোর্ট? তুমি কি কোর্টে যাওনি বাবা? যাইনি। তুমি কোর্টে কেন যাওনি বাবা? কোর্টে গিয়ে কি লাভ? ওখানে গিয়ে আমায় শুধু বসেই থাকতে হয়, আর একটা নতুন তারিখ নিয়ে আবার ফিরে আসতে হয়। শুধু একা আমি তো এত বছর ধরে কোর্টে যাচ্ছি। যারা অভিযোগ করিয়েছিলেন তারা তো কোনোদিনও কোর্টে এলেনও না। শুধু আমি ওখানে গিয়ে একাই বসে থাকি, একদম বোকার মতো। বাবা, আমরা হার মানব না। হ্যাঁ, দীননাথ বাবু, আগে আপনার নামে ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট কিসের? গত 5টা শুনানিতে নোটিশ দেওয়া সত্ত্বেও আপনি আদালতে হাজির হননি। আমাদের আপনাকে গ্রেপ্তার করতে হবে। আমি কোর্টের ডেট পাওয়ার খুবই চেষ্টা করে যাচ্ছি। আমরা অবশ্যই জিতবো দীননাথ, আমার ওপর বিশ্বাস রাখো। আচ্ছা রাজেন্দ্রবাবু, পরশুরাম আর চন্দ্রভান এতগুলো বছরের মধ্যে একবারের জন্য কোর্টে এসেছিল কি? না, কখনো হয়নি। তাহলে কেসটা আমরা জিতবো কি করে? গত 24টা বছরে এই লোকগুলো একটা বারের জন্য কোর্টে এলো না, ওনাদের তো কিছু হলো না। আর আমি শুধু একটা বার আদালতে হাজির হতে পারলাম না, আর তাই আমাকে গ্রেপ্তার করা হলো। দেখো দীননাথ, বিশ্বাস তো তোমাকে রাখতেই হবে। আরে তুমি তো জানোই আদালতের কাজকর্ম একটু ধীর গতিতেই। দীননাথ, দীননাথ, জিপটা বার করুন আরেকটু।
নিঃশ্বাস নিন। ডাক্তারবাবু সব ঠিক আছে তো? ঠিক তো আছে, কিন্তু ওনার সঙ্গে কথা বলে একটু ডিপ্রেসড মনে হচ্ছে। হ্যাঁ, আজকাল উনি বেশি কথাও বলেন না। উনি বলছিলেন যে গোপাল ওনার কথা শোনে না, খেলাধুলা করতে বাইরে চলে যায়, বারবার গুড্ডির ব্যাপারে কথা বলছিলেন। আসলে ডাক্তারবাবু, গোপাল আমার ছোট ভাই ছিল আর গুড্ডি আমার ছোট বোন। আজ থেকে বহু বছর আগে ওরা দুজনেই মারা গেছে। ও ডাক্তারবাবু, আজকাল আমার বাবার মাঝে মধ্যে কিছুই মনে থাকে না, সবকিছুই ভুলে যাচ্ছেন। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, ওনার বিশ্রামের খেয়াল রাখবেন। আর একটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন, উনি যেন কোনো ব্যাপারে বেশি চিন্তা না করেন। গোপাল, এই গোপাল, কোথায় গেলি রে গোপাল? গোপাল কই গো? বসো বসো। গোপাল কোথায়? তুমি কি সব কথা বলছো? আরাম করো না। গোপালকে ভালো করে খাওয়া দাওয়া করিও, ওর শরীরটা ভালো থাকে না আজকাল। হ্যাঁ হ্যাঁ, খাইয়ে দেবো। আরাম করো, আরাম করো। হ্যাঁ, আপনার কেসটা একটা ডেট তো পাওয়া গেছে, আর এরপরে যদি আরো দু একটা ডেট পাওয়া যায় পোদ্দারবাবু? তাহলে- হ্যাঁ, নমস্কার। আপনি আসুন। ঠিক আছে, বলুন। পোদ্দারবাবু, আমি আমার বাবার কেসের ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। অনেক নাম শুনেছি আপনার, স্যার। মানে 57 টাকা 60 পয়সার চুরি, আর সেটা 1984 সালে? হ্যাঁ উকিল বাবু, আর তখন থেকে আমার বাবা সাসপেন্ড রয়েছেন। এখন তো অফিসিয়ালি রিটায়ারও করে গেছেন। আর আমার বাবা তো আজকাল খুব অসুস্থও থাকেন আর ভীষণ ডিপ্রেসও। কিন্তু এই কেসটা খামোখা 27 বছর ধরে চলছে কেন? জানি না উকিল বাবু, আমরা তো একটা উকিলও রেখেছিলাম, কিন্তু ও হয়তো আমাদের ন্যায় দেওয়ানোর যোগ্য ছিল না। 57 টাকা 60 পয়সার চুরি। মিলর্ড, মাত্র 57 টাকা 60 পয়সা চুরির একটা মামলা, আর 27টা বছর, যেখানে 250টা ডেট পড়ে গেছে। আর শুধু তাই নয়, প্রসিকিউশন এখনো পর্যন্ত একটাও সাক্ষী পেশ করেননি। মিলর্ড, আমার মক্কেল দীননাথ শর্মা গত 27 বছর ধরে সাসপেন্ডেড রয়েছেন মাইনে কিংবা অন্য কোনো সুবিধা ছাড়াই। আর গত 3 বছর আগে উনি তো অফিসিয়ালি রিটায়ারও করেছেন। মিলর্ড, প্রসিকিউশন চার্জশিটে যাকে সাক্ষী বলে দাবি করেছেন তারও সেই একই বক্তব্য, যে পোস্টমাস্টার ওনাকে বলেছিলেন যে দীননাথ শর্মা যে টাকাটা ফেরত দিয়েছিলেন তাতে 57 টাকা 60 পয়সা কম ছিল। আর এই নালিশটা করাও হয়েছিল টাকা ফেরত দেওয়ার প্রায় 2 মাস পরে। কোনো সাক্ষী নিজের চোখে এটা দেখেননি যে দীননাথ শর্মা সত্যি 57 টাকা 60 পয়সা কম দিয়েছিলেন। আমরা যদি আরো দেখি, তাহলে দীননাথ শর্মার বিরুদ্ধে এমন কোনো প্রমাণ নেই যে উনি 57 টাকা 60 পয়সা চুরি করেছিলেন। প্রসিকিউশন ইমিডিয়েটলি নিজের সাক্ষ্য পেশ করুন, তা না হলে এই কেসটা বন্ধ করে দেওয়া হবে। বাবা, আমি নতুন উকিলের সঙ্গে কথা বলেছি, খুব ভালো উকিল উনি। এইবার কেসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বুঝলে? আমি মাকে বলে আসছি। সব জিনিসেরই একটা সীমা থাকে মিলর্ড। 29টা বছর কেটে গেছে, অভিযোগকারী নিজেও মারা গেছেন। 1984 সালে করা অভিযোগের একটাও প্রমাণ নেই। পুরো ব্যাপারটাই ভিত্তিহীন মিলর্ড। 300 ডেটও পড়েছে মিলর্ড।
আমারও সেটাই মনে হয়। দীননাথ শর্মার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ার জন্যে ওনাকে 57 টাকা 60 পয়সা চুরির অপরাধী হিসেবে গণ্য করা যায় না। এই কেস সঠিক প্রমাণাদির অভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। নেক্সট। বাবা, বাবা, পুলিশ, পুলিশ এসেছে বাবা, পুলিশ। না বাবা, পুলিশ আসেনি বাবা, পুলিশ, পুলিশ আসেনি বাবা, পুলিশ, কোনো পুলিশ আসেনি। তুমি তো কিছুই করনি বাবা, তুমি টাকা চুরি করনি। কোর্ট তোমার বিরুদ্ধে মোকদ্দমাটা বন্ধ করে দিয়েছে। কেসটা শেষ হয়ে গেছে বাবা। কেস শেষ হয়ে গেছে? হ্যাঁ বাবা। আমি টাকা চুরি করিনি তো রে বাবা। তুমি কোনো চুরি করনি। তো আমি কোনো চুরি করিনি তাহলে? আমি কোনো চুরি করিনি, বুঝলি বাবা? এই কথাটাই তো আমি ওদের কবে থেকে বোঝানোর চেষ্টা করছি যে আমি চুরি করিনি। তুই তো এটা জানিস বল যে আমি কোনো চুরি করিনি। তুমি কোনো চুরি করনি বাবা। আমি কোনো চুরি করিনি। এখানে ওই বাকি 4টে রসিদ আছে আর 357 টাকা 60 পয়সা আছে, আপনি একবার গুনে নিন। বলেছিলাম আমি ওনাকে যে আমি কোনো চুরি করিনি। আমি এর থেকে বলে আসছি আমি কোনো চুরি করিনি, চুরি করিনি। 29 বছর আর 300টা তারিখের পর গিয়ে অবশেষে কেসটা শেষ হয়। পোস্টম্যান দীননাথ শর্মা যখন 36 বছরের ছিলেন তখন তার বিরুদ্ধে 57 টাকা 60 পয়সা চুরির অভিযোগ ওঠে। আর আজ যখন উনি 65 বছরের হয়ে গিয়েছেন তখন প্রমাণের অভাবে এই কেসটা শেষ হয়। দীননাথ শর্মার ছেলে হরি ওনার এতদিন ধরে বিনা বেতনে থাকার ক্ষতিপূরণের জন্য কোর্টে যাওয়ার কথা ভাবছে। তার দাবি হলো এত বছরের স্যালারি বেনিফিট তারা পুরো সুদ সমেত যেন ফেরত পান। আর আমরা প্রার্থনা করছি যে এই ক্ষতিপূরণের পরিমাণটা পেতে যেন আরো 29 বছর না লাগে। কোটি কোটি টাকার দুর্নীতি আর হাজার হাজার টাকার স্ক্যামের বিচার বহু বছর ধরে চলতে থাকে। কিছু কেস যেগুলো পরিণতি পায় তাতে অভিযুক্ত হয়তো কয়েক বছরের জন্য শাস্তি পায়, আর তার একটা শস্যের দানার মতো পেনাল্টি হয়, যেটা কিনা দুর্নীতির সেই মূল্যের কাছে কিছুই হয় না। কখনো কোনো অভিযুক্তের থেকে দুর্নীতিতে গায়েব হয়ে যাওয়া টাকার ফিরিয়ে আনার কোনো মীমাংসা হয় না। অথচ শুধুমাত্র 57 টাকা 60 পয়সা চুরির অভিযোগে একজন মানুষকে 29 বছর ধরে ন্যায়ের দরজায় বারবার ঠক্কর খেতে হয়েছে। তাকে তার চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, আর তাকে তার স্যালারি আর তার সম্পর্কিত বেনিফিট ছাড়াই জীবন কাটাতে হয়েছে এই ন্যায়ের লড়াই করতে গিয়ে। আর যেমন তেমন করে নিজের সংসার চালানোর চেষ্টা করতে গিয়ে অসুস্থতার কারণে সে নিজের 2 সন্তানকেও হারিয়েছে। সন্তানদের বিয়ে দেওয়ার জন্য তার শেষ সম্বলটুকু, সেই জমিটাও বিক্রি করতে হয়েছে। ভারতবর্ষের অনেক আদালতে 1 বছরের থেকেও বেশি পেন্ডিং কেসের সংখ্যা কয়েক হাজার রয়েছে, আর কোথাও কোথাও সংখ্যাটা লাখ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে যদি কেউ বলে যে আমাদের সিস্টেমে সম্পূর্ণভাবে পরিচ্ছন্নতার পরিবর্তনের প্রয়োজন, তাহলে ভুলটা কোথায়? আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরো একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন পরিচ্ছন্নতা আর পরিবর্তন শুধুমাত্র সিস্টেমে নয়, আমাদের ভাবনাতেও প্রয়োজন। জয় হিন্দ।